আমাদের পাকস্থলীতে স্বাভাবিকভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়, যা খাবার হজম করতে সাহায্য করে এবং ক্ষতিকর জীবাণু ধ্বংস করে। কিন্তু যখন এই অ্যাসিড অতিরিক্ত পরিমাণে নিঃসরণ হয় বা দীর্ঘ সময় পাকস্থলীতে জমে থাকে, তখন এটি পাকস্থলীর দেওয়াল বা খাদ্যনালীকে উত্তেজিত করে। ফলে পেট জ্বালা পোড়া, ঢেকুর ওঠা, গলা জ্বালা বা তেতো স্বাদ অনুভব হয়, যাকে আমরা সাধারণভাবে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি বলে থাকি। অনেক সময় এটি খাদ্যনালীতে ফিরে গিয়ে গলা পর্যন্ত পৌঁছে যায়, যাকে বলা হয় অ্যাসিড রিফ্লাক্স বা JERD। অ্যাসিডিটি সাধারণত অনিয়মিত খাওয়া, বেশি ঝাল মশলাযুক্ত খাবার খাওয়া, অতিরিক্ত চা কফি বা ধূমপান, স্ট্রেস কিংবা দীর্ঘ সময় না খেয়ে থাকা ইত্যাদি কারণে হয়ে থাকে। এটি স্বল্প মেয়াদে অস্বস্তি তৈরি করলেও দীর্ঘমেয়াদে পাকস্থলীর আলসার, খাদ্যনালীর ক্ষয় বা আরো জটিল রোগের কারণ হতে পারে। অ্যাসিডিটির ওষুধগুলো পাকস্থলীতে তৈরি হওয়া অতিরিক্ত অ্যাসিড কমিয়ে দেয়, যার ফলে বুক জ্বালা, পেটে গ্যাস বা টক ঢেকুরের মতো উপসর্গগুলো উপশম হয়। এইসব ওষুধ প্রধানত 3 ধরনের হয় এবং প্রতিটির কাজের ধরন আলাদা। অ্যান্টাসিড হলো এমন একটি ওষুধ যা পাকস্থলীতে ইতিমধ্যে তৈরি হওয়া অ্যাসিডকে দ্রুত নিউট্রালাইজ করে। এই ঔষধগুলোর মধ্যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বা ক্যালসিয়াম কার্বনেটের মতন উপাদান থাকে, যা পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় যুক্ত হয় পানি ও লবণ তৈরি করে। এই প্রক্রিয়ায় পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যায়, ফলে জ্বালা ভাব, বুক জ্বালা বা টক ঢেকুরের মতো উপসর্গ দ্রুত কমে আসে। অ্যান্টাসিড সাধারণত তাৎক্ষণিক স্বস্তি দেয়, তবে এর প্রভাব দীর্ঘস্থায়ী নয়। আরেকটি টাইপ হচ্ছে হিস্টামিন 2 রিসেপ্টর ব্লকার বা H2 ব্লকার। H2 ব্লকার হলো এমন ওষুধ যা পাকস্থলীর অ্যাসিড উৎপাদন প্রক্রিয়াকে ধীরে কিন্তু দীর্ঘ সময়ের জন্য নিয়ন্ত্রণ করে। এই ওষুধগুলো পাকস্থলীর প্যারাইটাল কোষে থাকা হিস্টামিন 2 রিসেপ্টরকে ব্লক করে দেয়। স্বাভাবিকভাবে হিস্টামিন এই রিসেপ্টরের মাধ্যমে পাকস্থলীতে অ্যাসিড নিঃসরণকে উদ্দীপ্ত করে, কিন্তু এই রিসেপ্টরগুলো বন্ধ হলে অ্যাসিড তৈরি কমে যায়। এর ফলে বুক জ্বালা বা গ্যাস্ট্রিকের উপসর্গ ধীরে ধীরে হ্রাস পায় এবং এর প্রভাব 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়। H2 ব্লকার অ্যান্টাসিডের চেয়ে ধীরে কাজ করলেও দীর্ঘস্থায়ী আরাম দেয়। 3 নম্বর টাইপ হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর বা PPI। PPI হলো সবচেয়ে শক্তিশালী ও দীর্ঘমেয়াদে কাজ করা অ্যাসিড কমানোর ওষুধ। এগুলো পাকস্থলীর প্যারাইটাল কোষে থাকা হাইড্রোজেন পটাশিয়াম অ্যাডোনোসিন ট্রাইফসফেট এনজাইমকে বা প্রোটন পাম্পকে স্থায়ীভাবে ব্লক করে দেয়। এই এনজাইমের মাধ্যমে হাইড্রোজেন আয়ন পাকস্থলীতে নিঃসৃত হয়। একবার পাম্পটি বন্ধ হয়ে গেলে অ্যাসিড উৎপাদন অনেকাংশই কমে যায়, ফলে পাকস্থলীর জ্বালা, রিফ্লাক্স বা আলসার ইত্যাদির সমস্যা কার্যকরভাবে কমে যায়। অমিপ্রাজল, প্যান্টোপ্রাজল ইত্যাদি PPI এর উদাহরণ। এই ওষুধগুলো সাধারণত খাবারের আগে খাওয়া হয় এবং প্রতিদিন একবার নিলেই যথেষ্ট, তবে দীর্ঘমেয়াদে ব্যবহারের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, কারণ এতে কিছু পার্শ্ব প্রক্রিয়ার ঝুঁকি আছে। নিয়মিত গ্যাসের ওষুধ, বিশেষ করে PPI এবং H2 ব্লকার দীর্ঘমেয়াদে ব্যবহারের ফলে বেশ কিছু শারীরিক সমস্যা এবং স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি হতে পারে। এগুলো সাধারণত পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড উৎপাদন কমিয়ে দেয়, কিন্তু এর কারণে বিভিন্ন জটিলতাও দেখা দিতে পারে। প্রতিদিন গ্যাসের ওষুধ খাইলে যেসব সমস্যার সৃষ্টি হয় তা এখন পয়েন্ট আকারে আলোচনা করব। পয়েন্ট নাম্বার 1, PPI এবং H2 ব্লকার দীর্ঘ সময় ব্যবহারের ফলে ভিটামিন B12, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং আয়রনের শোষণ কমে যেতে পারে। পাকস্থলীতে অ্যাসিডের অভাব হলে এই উপাদানগুলো শোষিত হতে পারে না, যার ফলে হাড় ক্ষয় বা অস্টিওপোরোসিস, হাড় ভাঙার ঝুঁকি, দুর্বল পেশি, খিঁচুনি এবং স্নায়বিক সমস্যা হতে পারে। দীর্ঘদিন গ্যাসের ওষুধ খাওয়ার ফলে যদি ভিটামিন B12 এর অভাব হয়, তাহলে স্মৃতিশক্তির সমস্যা হয়, মানসিক অবসাদ দেখা দিতে পারে। এছাড়া ম্যাগনেসিয়ামের ঘাটতির কারণে পেশির দুর্বলতা বা খিঁচুনি দেখা দিতে পারে, যা বেশ গুরুতর হতে পারে। পয়েন্ট নাম্বার 2, দীর্ঘদিন গ্যাসের ওষুধ খাওয়ার ফলে ক্ষুদ্রান্তে ব্যাকটেরিয়া বেড়ে যেতে পারে। পাকস্থলীতে অ্যাসিড কম থাকলে ক্ষতিকর ব্যাকটেরিয়া সহজে বৃদ্ধি পায়, যা ক্ষুদ্রান্তে প্রবেশ করে এবং সেখানকার পাচনতন্ত্রে সমস্যার সৃষ্টি করে। এর ফলে গ্যাস, পেট ফাঁপা, বদহজম, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্যের মতো উপসর্গ দেখা দেয়। পয়েন্ট নাম্বার 3, দীর্ঘমেয়াদী PPI ব্যবহারের কারণে ক্লোস্ট্রিডিয়াম ডিফিসাইল ব্যাকটেরিয়ার সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে, যা মারাত্মক ডায়রিয়া এবং অন্ত্রের প্রদাহের কারণ হয়ে দাঁড়ায়। এই ব্যাকটেরিয়া সাধারণত স্টেজ বা অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণে বাড়তে থাকে এবং পাকস্থলীর অ্যাসিড কমানোর কারণে এটি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায় না। এই কারণে রোগীরা দীর্ঘ সময় ধরে ডায়রিয়া, পেটের ব্যথা এবং শারীরিক অস্বস্তিতে ভুগতে পারে। তাছাড়া গ্যাসের ওষুধে অ্যাসিড কমানোর কারণে পাকস্থলীর অ্যাসিড খাদ্যনালীতে চলে যায়, যা অ্যাসিড রিফ্লাক্স সৃষ্টি করে এবং গলা, কণ্ঠনালী ও শ্বাসনালীর ক্ষতি ঘটাতে পারে।
এই অবস্থায় অ্যাজমা, নিউমোনিয়া এবং গলা ও কণ্ঠনালীর প্রদাহের ঝুঁকি বাড়তে পারে। দীর্ঘ সময় ধরে গ্যাসের ওষুধ খেলে পেটের গ্যাসের সমস্যা উপশম হলেও আসল সমস্যাটি চাপা পড়ে যায়, যার ফলে ভবিষ্যতে আরো জটিলতা সৃষ্টি হতে পারে। এছাড়া এই ঔষধগুলো অতিরিক্ত অ্যাসিড উৎপাদন সৃষ্টি করতে পারে, যা রোগীকে ঔষধের উপর নির্ভরশীল করে তোলে। এর মানে হলো যখন রোগী ঔষধ বন্ধ করে দেয় তখন পুরানো অ্যাসিডিটি আবার ফিরে আসে, এর ফলে রোগী আবার ওষুধ ব্যবহার করা শুরু করে দেয়। কিছু গবেষণায় দেখা গেছে যে দীর্ঘমেয়াদী পিপিআই ব্যবহারের কারণে পাকস্থলীর ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে, যদিও এটি একটি বিরল সমস্যা। পিপিআই ব্যবহারের ফলে পাকস্থলীর গ্যাস্ট্রিন নামক হরমোনের মাত্রা বেড়ে যায়, যা পাকস্থলীর কোষের অস্বাভাবিক বৃদ্ধিকে উদ্দীপ্ত করতে পারে এবং শেষমেশে ক্যান্সারের ঝুঁকি তৈরি করতে পারে। গ্যাসের ওষুধে দীর্ঘমেয়াদী ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবং খাবারের ধরন ও জীবনযাত্রায় পরিবর্তন আনাও জরুরি। যেমন তেল মশলাদার খাবার বর্জন করতে হবে, খাবারের মধ্যে একটা নির্দিষ্ট টাইম গ্যাপ রাখতে হবে, স্ট্রেস কমানোর চেষ্টা করতে হবে এবং লাইফস্টাইল পরিবর্তন করতে হবে। গ্যাসের সমস্যার সমাধানে কি করবেন? অ্যাসিডিটির জন্য বেশ কিছু প্রাকৃতিক উপায় আছে যা গ্যাস এবং অ্যাসিডিটি উপশমে সাহায্য করতে পারে। এগুলো সাধারণত পেটের অ্যাসিডিটি কমাতে, হজম ভালো করতে এবং অস্বস্তি দূর করতে সাহায্য করে। এখানে কিছু কার্যকরী আয়ুর্বেদিক ঘরোয়া চিকিৎসা পদ্ধতি তুলে ধরা হলো। প্রথমে বলবো গরম জল ও মধু নিয়ে। গরম জল পান করা অ্যাসিডিটি কমাতে সাহায্য করতে পারে। এর সাথে 1 চা চামচ মধু মিশিয়ে পান করলে এটি পেটের অ্যাসিডের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে এবং পাকস্থলীর জন্য শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করে। প্রতিদিন সকালে এবং রাতে 1 গ্লাস গরম জলে 1 চা চামচ মধু মিশিয়ে পান করুন, এটি হজম প্রক্রিয়া উন্নত করতে সহায়ক। আমলকিও অ্যাসিডিটি কমানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমলকি আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত একটি শক্তিশালী উপাদান, এটি পেটের অ্যাসিডিটি ও বদহজম কমাতে খুবই কার্যকর। আমলকি গ্যাস উৎপাদন কমায় এবং পাকস্থলী ক্ষতিকর অ্যাসিড নিঃসরণের বিরুদ্ধে কাজ করে। প্রতিদিন একটি আমলকি খেতে পারেন বা আমলকির চূর্ণ বা আমলকির রস ব্যবহার করতে পারেন। আপনি যদি আমলকির চূর্ণ ব্যবহার করেন তবে 1 গ্লাস পানিতে 1 চা চামচ আমলকি মিশিয়ে খাইতে পারেন। তুলসী পাতাও অ্যাসিডিটির ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে। তুলসী পাতা গ্যাস, অ্যাসিডিটি এবং বদহজমের সমস্যা কমাতে সাহায্য করে। এটি পেটের উপকারী এনজাইমের উৎপাদন বাড়ায় এবং অ্যাসিডের ভারসাম্য বজায় রাখে। তুলসী পাতা চিবিয়ে খাওয়া বা এটি গরম পানিতে সিদ্ধ করে পান করা যেতে পারে। প্রতিদিন কয়েকটি তুলসী পাতা খাওয়ার মাধ্যমে পেটের স্বাস্থ্য উন্নত করতে পারবেন। এখন বলবো ত্রিফলা নিয়ে। ত্রিফলা হলো 3টি ফল, আমলকি, বহেরা এবং হরিতকি-এর মিশ্রণ। ত্রিফলা পাকস্থলীর স্বাস্থ্য রক্ষা করতে এবং হজম শক্তি উন্নত করতে সহায়তা করে। এটি অ্যাসিডিটির সমস্যা কমাতে সাহায্য করে এবং পাচনতন্ত্রকে সুস্থ রাখে। প্রতিদিন 1 চা চামচ ত্রিফলার জন্য 1 গ্লাস গরম পানির সঙ্গে রাতে পান করুন। এটি সঠিকভাবে হজম প্রক্রিয়া চালু রাখতে সহায়তা করবে এবং অ্যাসিডিটির উপসর্গ কমাবে। এইসব চেষ্টা করেও যদি কাজ না হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে অ্যাসিডিটির ওষুধ গ্রহণ করুন। মনে রাখবেন ওষুধের পার্শ্ব প্রক্রিয়া থাকে, তাই লাইফস্টাইল খাদ্যাভ্যাস পরিবর্তন করে অ্যাসিডকে দূরে রাখতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন। আমাদের সমাজে অনেকেই অ্যাসিডিটির ওষুধ শখ করে খায়। অনেকে জানে যে ভাজা পোড়া খায় তার অ্যাসিডিটির সমস্যা হবে, কিন্তু সে ভাজা পোড়া খায় কারণ সে ভাবে ভাজা পোড়া খেয়ে অ্যাসিডিটির ওষুধ খাবো। এটা হচ্ছে আমাদের সমস্যা। একটা ওষুধ কখনোই আমাদের জন্য ভালো হতে পারে না, ও সব ওষুধের পার্শ্ব প্রক্রিয়া থাকে, তাই আমরা শখ করে ওষুধ খাবো না। যতটা সম্ভব ওষুধ থেকে দূরে থাকার চেষ্টা করব। এই কারণে আমরা আমাদের লাইফস্টাইল, জীবনযাত্রার প্রতি বেশি বেশি ফোকাস দেবো এবং এমনভাবে চলবো যেন প্রাকৃতিকভাবে আমরা ভালো থাকতে পারি। যদি অ্যাসিডিটির সমস্যা হয় আমরা প্রথমে ঘরোয়া ট্রিটমেন্ট ট্রাই করব, আর সেটাতেও যদি উপকার না আসে তাহলে আমরা ডাক্তারের শরণাপন্ন হব এবং ডাক্তারের পরামর্শ মেনে ওষুধ খাবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নমস্কার।